Hello, Assalamu alaikum and Namaskar. Again, Ashish from Oxfam with another podcast series. And today we have a very interesting person with us who is from Bangladesh but can be genuinely called as a global citizen. The person who has visited more than 165 countries, almost 168 countries. 67 countries. And not for romantic holidays or not because being a millionaire and had a lot of money to exhaust, but with a mission to take the message of peace, to take the message of climate justice, gender justice, and most importantly to take Bangladesh wherever that person has traveled to. So we are meeting today Najmun Nahar, the flag girl of Bangladesh. Welcome, Najmun Rabah, here in Oxfam and giving your time for this interesting conversation. I'm really going to be very curious. Thank you so much. Thank you so much. So last time we met, and when I read about you and your article, and we did the Google, of course, a lot of questions were there, but I kept all of them in my store because of this podcast. I didn't want to bust the, So that's the reason I thought of taking these questions here. So first of all, this crazy idea, 20 years, 22 years? 23 years. It was 23 years. Last 23 years. You have been traveling. I'm traveling. The first country was India. So tell us why this? What is this reason behind this crazy idea? How did it occur to your mind, and what make you sustain this idea for 23 years? Actually, my grandfather, he used to travel in 1926 to 1931. So that time there was no any vehicle, and he was traveling by road, by foot and by boat. So that makes me that gives me dream, And my father used to tell me a lot of story about my grandfather. And সবচেয়ে বড় কথা যে আমার ছোটবেলার যে ড্রিমটা এটা ছিল যে আমি ফিল করেছি আই ওয়াজ বর্ন টু ট্রাভেল। অ্যান্ড আমার এই ভ্রমণটা আমি বইয়ের মধ্যে খুঁজে পেয়েছি, বই পড়তে পড়তে আমি ভাবতাম এবং ম্যাপ কাটতে কাটতে যে আমি ছোটবেলা থেকে যে ম্যাপ নিয়ে নাড়াচাড়া করতাম সেটা আমার ভিতরে স্বপ্ন জাগ্রত করতে, এবং আমার বাবার মুখে শোনা সেই স্টোরিগুলো, পৃথিবীর বিভিন্ন দেশের কথা উনি আমাকে বলতেন। আমার দাদা আমাকে দাদার যে গল্পগুলো সেগুলো আমাকে ইন্সপায়ার করেছে পৃথিবী ভ্রমণ করার জন্য। কিন্তু এই ছোট্ট বয়সে আমি পৃথিবী কিভাবে ভ্রমণ করব সেটা আমাকে ভাবাতো, কিন্তু আমি কাউকে বলতাম না। আমি সবসময় ভাবতাম যে আমাকে অনেক বড় কিছু হতে হবে, ভালো কিছু করতে হবে, এই সমাজের ব্যারিয়ারগুলোকে ভাঙতে হবে। কারণ তখন একটা মেয়ের বেড়ে ওঠা আজ থেকে 23 বছর আগে, এখনকার যে সময়, এই সময় কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। 23 বছর আগে যখন আমি চিন্তা করেছি যে আমি আমার প্রথম অভিযাত্রা 23 বছর আগে, কিন্তু চিন্তা আরো অনেক আগ থেকে, ছোটবেলা থেকে আমি আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করতে থাকি যে আমি পৃথিবী কিভাবে আমি ভ্রমণ করব। তখন আমি বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সাথে আমি সংযুক্ত হতে থাকলাম, এবং আমার বাবা আমাকে শিখিয়েছে যে চার দেওয়ালের মধ্যে যে জীবন, এই জীবন কিন্তু জীবন নয়। সেই যে বাবার মুখে যে কথাটা আমার বুকের ভেতরে সেটা এটে গিয়েছিল, এবং আমি সবসময় ভেবেছি যে আমার পথে যদি কেউ স্টোন মারে এবং সেটাও আমি সামনে হাতে তুলে নিয়ে সেটাকে ফেলে দিয়ে আমি সামনে আগাবো। যে আমাকে যাই বলুক না কেন, যে আমাকে যাই করুক না কেন, আমার লক্ষ্য যদি স্থির থাকে সে লক্ষ্য পথে আমি আগাবো, এবং সেভাবে আমি এগিয়ে গিয়েছি আমার স্বপ্নের পথে। মানুষ ডাক্তার হতে যায়, ইঞ্জিনিয়ার হতে চায়, অনেক কিছু হতে যায়, কিন্তু আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি এই পৃথিবীকে দেখবো, এই পৃথিবী কেমন, এই পৃথিবীকে দেখবো, এবং এই সমাজের যে ব্যারিয়ারগুলো আছে, মানুষের মনের যে বাধাগুলোকে, এগুলোকে অতিক্রম করবো আমার এই জার্নির মাধ্যমে, এবং আমি দেশকে ধারণ করব। তো আমার প্রথম যে সুযোগ সেটা আসে 2000 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। সেই ভ্রমণটা আমাকে খুব অনুপ্রাণিত আমাকে করেছে, কারণ সেই ভ্রমণটা ছিল প্রথম ভ্রমণ যেখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, বিশ্বের অনেক দেশের ছেলেমেয়েরা ওখানে অংশগ্রহণ করেছে, এবং সেটা ইন্ডিয়ার পাঁচমারিতে ছিল। সেখানে রক ক্লাইম্বিং করা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দড়ির উপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া, তারপরে ঝর্ণার পানিতে গোসল করা, এই যে অ্যাক্টিভিটিসগুলো, তাবু করে থাকা, পিছনে ব্যাকপ্যাক নিয়ে হাঁটা, তারপরে ওই ছোট্ট বয়সে, অল্প বয়সে মনের ভিতরে এক ধরনের আরো স্বপ্নকে জাগ্রত করে দিল। তখন আমি 16 তারিখ ছিল 2000 সালের ফেব্রুয়ারি মাসে। আমার মনে আছে যে আমি বিশ্বের
সে 80 দেশের ছেলে মেয়ের সামনে আমি বাংলাদেশের ফ্ল্যাগ উত্তোলন করেছি এবং আমি ফিল করেছি যে আমি যেখানে যাব আমি এই লাল সবুজের পতাকাকে আমি বহন করব, কারণ অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। সেটা একটা রিজন ছিল। আরেকটা ছিল আমার ভিতরে অদম্য ইচ্ছে এবং স্বপ্ন, যে জাগরণ এবং যে শক্তি আমার ভিতরে ছিল, এটাকে আমি তখনই উদ্গ্রহণ করতে পেরেছি, আমি নিজেকে আবিষ্কার করতে পেরেছি যে আমি যখন পৃথিবী ভ্রমণের প্রথম স্টেপ আমি ইন্ডিয়াতে দিয়েছি তখন, যে আমার ভেতরে এটা আছে, আমি এটাকে আমি সামনে নিয়ে যাব আমার এই স্বপ্নকে। যখন আমি চলে এসেছি ইন্ডিয়া থেকে তখন আমি ফিল করলাম যে এই বিশাল পৃথিবী আমি কিভাবে ভ্রমণ করব, অনেক বড় এবং অনেক টাকার প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন, যে আমাকে নিজেকে তৈরি হতে হবে। তৈরি হওয়ার যে বাসনা আমার ভেতরে ছিল, সেটা দিয়ে আমি আস্তে আস্তে আমি নিজেকে তৈরি করতে থাকি। 2006 সালে আমি সুইডেনের লুন ইউনিভার্সিটিতে আমি স্কলারশিপ নিয়ে আমি যাই। So I was almost like, there was like no other dreams, and when I was in Sweden I work hard, almost like 14 hours 18 hours I was working, like to make money, and I was studying also, and I was studying also. I studied at Lund University, and আমি যখন পড়াশোনা কমপ্লিট আমার হয়, আমার কমপ্লিট হয়, কিন্তু তার আগে থেকে আমি যখন গিয়েছি ওখানে আমি পরিশ্রম করে যেটুকু উপার্জন করেছি সেই পয়সা দিয়ে আমি ভ্রমণ করা শুরু করেছি আমি, এবং খুব অল্প করে আমি করেছি এবং রিসার্চ করে যে কোন দেশে সস্তায় ভ্রমণ করা যায় সেটা আমি করেছি। তার আগে আমি সুইডেনে যাওয়ার আগে এশিয়ার মধ্যে কয়েকটা দেশ আমি অলরেডি ভ্রমণ করেছি বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেটা হয়েছে আমার। তো সুইডেনে যাওয়ার পরে আমি ভাবলাম যে এটা আমার জীবনে একটা সুযোগ, এই সুযোগ আমার কাজে লাগাতে হবে। সেখানে আমি একটি ঘন্টাও আমি নষ্ট করিনি, আমি অনেক কঠিন পরিশ্রম করে আমি উপার্জন করে আমি কিছু পয়সা জমিয়েছি। সেটা জমিয়ে এবং সেটাকে কিভাবে কম খরচে ভ্রমণ করা যায় সেটা করেছি। যেমন আমি কম খরচে আপনার যেমন ইয়থ হোস্টেলে থাকা মাত্র $15, তারপর ব্যাকপ্যাক, খুব ছোট ব্যাকপ্যাক নেওয়া, তারপরে পায়ে হেঁটে কখনো বাসে করে, এটা আমি করে আসবো, বিকজ আই এম শিওর নাও when this podcast will reach many people, and I'm sure many people must be having curiosity, যাদের ইচ্ছা থাকে কি আমিও এরকম ভ্রমণ করবো, হয়তো not in all these countries, but we'll take the tips later for those. কিন্তু আমি ফিরত আসতে চাই যেখানে you said that somewhere this was in the family, your grandfather and his stories was kind of worked as an inspiration, and what I can assume and understand that somewhere আপনার বাসা থেকে বাড়ি থেকে একটা সাপোর্ট ছিল, কিন্তু সোসাইটাল অনেক বাইন্ডিংস ছিল। আমার আম্মাকে সবাই বলতো যে সে কেন ভ্রমণ করছে, তাকে বিয়ে করতে বলো, তারপরে এত কি করার দরকার, এই ধরনের যে উড়িয়ে দেওয়া, যে আমার স্বপ্নটাকে উড়িয়ে দেওয়া। কিন্তু সেই উড়িয়ে দেওয়ার স্বপ্ন কিছুটা প্রেশার আমার ছিল, কিন্তু সেই প্রেশারগুলো কখনো আমাকে আটকাতে পারেনি, কারণ আমি খুবই বদ্ধপরিকর ছিলাম আমার স্বপ্নের পথে। আমার মনে হয় পৃথিবীর কোনো কিছুই মানুষকে আটকাতে পারে না যদি সে নিজের কাছে নিজে বদ্ধপরিকর হয় যে আমি এটা করব। সো সে অদম্য ইচ্ছা যদি তার ভেতরে থাকে। এই যে আপনাকে শুনতে হয়েছে তখন, হয়তো not from your own house but from the society, was it because of you are a woman? Of course, because of women. For boys it would have been a different thing. No, দেখেন আমাদের সোসাইটিতে একটা মেয়ে কিন্তু যখন ঘর থেকে বের হয় তখন কিন্তু তার একটা বাধা থাকে, আর পৃথিবী ভ্রমণ করবে, পুরো পৃথিবী, এটা তো বিশাল বড় একটা ব্যাপার। তখন আমার মনের ভিতরে জাগে যে আমি পৃথিবীর সব দেশগুলো ভ্রমণ করব, আমি এমন একটা পথ সৃষ্টি করব যেন আগামী প্রজন্ম ভাবতে শিখে যে আসলে এখানে যে ভেদাভেদটা, এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রাগল, এই স্ট্রাগল থেকে ওভারকাম করে আমাকে বের হতে হবে। সেই কারণে আমি একটা দেশ ভ্রমণ করছি, অর্থাৎ 168 দেশ আমি ভ্রমণ করেছি, 167 কান্ট্রিজ, আর 167 কান্ট্রিজ যেহেতু আমি ট্রাভেল করেছি, সো প্রতিটা দেওয়াল যেন আমি 167 দেওয়ালকে আমি ভেঙেছি। সো এই যে ভেঙে ভেঙে সামনে যাওয়া এবং স্বপ্ন জাগানো মানুষের ভেতরে, আমার কাজ শুধু আমার নয়, আমি যে কাজ করছি একা, কিন্তু আমার কাজের মাধ্যমে যারা ইয়াং জেনারেশন আছে তারা অনুপ্রাণিত হচ্ছে, স্পেশালি মেয়েরা খুবই অনুপ্রাণিত হচ্ছে। শুধু মেয়েরা না, ইভেন যারা বয়স্ক মুক্তিযোদ্ধা আছেন তারা আমাকে মাঝে মাঝে লেখেন যে আমি স্বপ্ন দেখেছি, যে আমার জীবনে স্বপ্ন ছিল যে আমি এরকম হব, কিন্তু আমি হতে পারিনি, তুমি আমার স্বপ্ন পূরণ করছো, তোমার জন্য অনেক দোয়া রইল। এই ধরনের মেসেজগুলো আমাকে সবসময় আসতে থাকে। এটা যে আপনি বললেন about 167 country visits, that means 167 walls to be broken. জি।
এটাকে একটু আমরা এখন ইলাবোরেট করব, বিকজ আপনার ট্রাভেল কিন্তু কিছু ফার্স্ট ক্লাস ট্রাভেল না। No. It is not like going to the capital cities, meeting few people, staying in a nice hotel and coming back. You had been to a places which are not only difficult and challenging by just reaching there, It was very difficult. I was 5 times near to the death. but yes, exactly. Yeah. So why I had a lot of struggle actually when I was traveling. experience এরকম বলেন একদম elaborately. জি। Take the example and tell what was your first near death experience. The first near death experience was in Peru, Okay. Rainbow Mountain. When I was climbing Rainbow Mountain, it was 16,200 feet top of the mountain, and I climbed like almost 12 hours. But when it was 11 hours, I was near to the mountain, and I feel like I had I mean near breathing the top মানে near to the top, and okay. I felt like I couldn't take breath, you know. Oh, God. And then my guide, he left me. He said, I cannot take you if you die here because we don't have like better equipment to take your dead body even. And then I said, okay, no problem, and but I want to go there. And he just left me, and one guy, he was crossing beside me, and he gave me some like kind of liquid inhaler, and I just take that inhaler, and I felt like better. Okay. And then I started to walk, and when I was on the top of the summit, I feel it's amazing. Just God is near to me, and it was 7-color mountain, Wow. and I win. I said, I tried, I win. Yeah. I'm sure you have a picture we should show. Yes, I have the pictures. So yes. So, and a lot of story. Sometimes, like, you know, I suffered a lot in Africa also. I couldn't eat. I was like, you know, I eat raw meat. এটা কোথায়? Which এটা ইথিওপিয়াতে ছিল, এবং ইথিওপিয়াতে আদিবাসীদের সাথে আমি 7 ডেজ ছিলাম, কেফা আদিবাসীদের সাথে, এবং সেটা okay. 7 ডেজ তাদের ওখানে অ্যাকচুয়ালি কোনো খাবার দাবার তেমন ছিল না, শুধু ইঞ্জারা নামে একটা রুটির মতো যেটা খেতে পারবে না, প্রচন্ড টক, আর হচ্ছে আপনার গরুর কাঁচা মাংস। Okay. জাস্ট ওরা এরকম মাংসটা কেটে কেটে এবং টুকরো টুকরো করে একটা পাতার মধ্যে দেয়, এবং সেটা মরিচ দিয়ে খেতে হয়। তো সেটাই খেয়ে আমাকে থাকতে হয়েছে। It's like they don't know to cook or they don't have resources. নো, তাদের কাঁচা মাংসটা এটা অ্যাকচুয়ালি খায়, ওদের অনেক সময় তাদের কোনো পাতিল টাতিল নাই ওখানে। ওরা হচ্ছে কাইন্ড অফ লাইক পিপল যে 6 মাস একটা ইয়ের মধ্যে থাকে, মাউন্টেনের মধ্যে, আবার 6 মাস আরেকটা মাউন্টেনে থাকে। তো তারা এইভাবেই খায় তাদের খাবার দাওয়া, কারণ তাদের ওখানে কোনো ভালো খাবার দাবার নাই। তারা মাউন্টেন থেকে 20 কিলোমিটার পায়ে হেঁটে নিচে নামার পরে একটা বাজার হয় ওদের, সকল মানে 20টা মাউন্টেন থেকে 20 ধরনের আদিবাসী এসে একটা জায়গার মধ্যে মিলিত হয় সপ্তাহে একদিন। তখন যদি কিছু হাতের গহনা, মানে হাতের বালা কিংবা গলার গহনা কিছু কিনতে পারে, বিক্রি করতে পারে, তারা বানায় ওগুলো, তো সেটা বিক্রি করে যদি কিছু পয়সা পায়, সেই পয়সা দিয়ে তারা হয়তো একটা মুরগি কিনে, এবং সেটাই হয়তো তাদের জবাই করে, এটা হয়তো মাসে 6 মাসে একবার বা 3 মাসে একবার তারা কখনো কখনো খায়। তো আমি যখন গিয়েছি তখন আসলে ওই আদিবাসীদের ওখানে তেমন কোনো খাবার ছিল না। আমাকে ওই 7 ডেজ এটা খেয়ে আমাকে থাকতে হয়েছে, এবং আমার পেটে প্রচন্ড ব্যথা হয়, কষ্ট হয়, মানে বমি হয়, ব্লিডিং হয় আমার। সেটা একটা মানে আই ওয়াজ অলমোস্ট লাইক ইউ নো ডাইং। তারপরে কেনিয়াতে এসে আমি চিকিৎসা করিয়েছি, আমাকে ওষুধ খেতে হয়েছে, আমার জ্বর হয়েছে কেনিয়াতে এসে, তখন আমি চিকিৎসা নিয়েছি। এটা ছিল একটা। আরেকটা হচ্ছে আমি অস্ট্রেলিয়ার গ্র্যান্ড ব্যারিয়ার রিফে যখন সমুদ্রের তলদেশে আমি চলে গিয়েছি, এবং সেখানে আমি যখন গিয়েছি সেখানে সমুদ্রের যে বিশালতা, যে অপূর্ব সুন্দর, ওটা আরেকটা জগৎ। সেই জগৎকে এক্সপ্লোর করার জন্য আমি গিয়েছি। হ্যাঁ, কোরাল রিফ যেটা, সেখানে যখন আমি গিয়েছি সেখানে আমার পাইপটা লিক হয়ে গেছে, হালকা একটু লিক হয়ে যে পানি ঢুকে গেছে, লবণাক্ত পানি। তখন অলরেডি আমি অনেক দূরে চলে গেছি, এবং আমার সাথে একজন গাইড ছিলেন তখন, তাকে আমি হাত দিয়ে ইশারা দিয়েছি, সে আমার ওটা ঠিক করতে করতে অলরেডি আমি অনেক পানি খেয়ে ফেলছি, একদম মানে মৃত্যু কাছাকাছি থেকে আমি ফিরে এসেছি সেদিন। আমি চোখে অন্ধকার দেখছিলাম, ঘোলা কোনো কিছু হচ্ছিলাম না, আমার পেটে অনেক পানি চলে গেছে, এবং তখন আমি তাকে ইশারা দিলাম যে উপরে উঠে যাওয়ার জন্য। তো আমি উপরে যখন উঠে আসার পর আমার বমি হয় এবং অনেক রক্ত বের হয়, লবণাক্ত মানে খাড় হয়ে গেছে, পুরো গলা টলা ফুলে গেছে খাড়ে। সেখান থেকেও সেদিন কিন্তু ওই অতটুকু মুহূর্তে আমি যা কিছু দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে যখন আমার ব্যথা ভালো হয়ে গেছে, যখন আমি সুস্থ হয়ে গেছি, তখন আমি আমার
দুঃখের স্মৃতিটা চলে গেছে, কিন্তু ওই সুন্দর যে মেমোরিটা, সমুদ্রের তলদেশে আমি যে ডিফারেন্ট কাইন্ড অফ ফিশ এন্ড কোরাল লাইফ আমি দেখেছি, সেটা আমার কাছে খুব গোল্ডেন মেমোরি ছিল। তারপরে হচ্ছে আমি নদীর স্রোতের মাঝে আটকা পড়েছি। সেটা ছিল নদীর স্রোতের মাঝে যখন আটকা পড়েছি, এটা ব্রাসিলিত নদী, কোস্টারিকার। এবং কিছু কিছু স্রোত আছে যেটা অনেক সময় স্রোত থাকে না নদীতে, কিন্তু ইভিনিং এ স্রোত হয়। যখন আমি গিয়েছিলাম তখন কোনো স্রোত ছিল না, কিন্তু যখন ফেরত এসেছি তখন ভয়ঙ্কর স্রোত, যেটা আমি বলতে পারবো না। আমার সাথে কেউ ছিল না, দুজন টুরিস্ট গিয়েছে, তারা অন্যদিকে চলে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, যখন আমি আবার আসছি, আমি কঞ্চাল সমুদ্র সৈকতে গিয়েছিলাম, যেখানে এরকম আংটিগুলো আছে, যে পাথর, আংটির যে পাথরগুলো আছে, যে পাথরগুলো সমুদ্রের পানির সাথে আসে, এবং সেটা পুরো শেল, এবং সেটাকে এটা এত গহীন জায়গার মধ্যে যে আমি ফিল করেছি যে আমি ওখানে যাব, ওটা আমি দেখবো। এবং সেই গহীন জায়গার মধ্যে এত অপূর্ব সুন্দর, এত ফ্রেশ ওয়েদার, যে ক্লাইমেটের যে একটা সুন্দর জিনিস থাকে, যেহেতু আমি ক্লাইমেটটা দেখতে চেয়েছিলাম যে ওখানে কত সুন্দর, পিছনে ম্যানগ্রোভ জঙ্গল, আবার সামনে সমুদ্রের পাশে এরকম শেল পড়ে আছে, সেটার মধ্যে দিয়ে হাঁটা, এই যে একটা অনুভূতি, সেটা আমি দেখেছি। তো ফিরে আসার পরে আমি যখন, একটা নদী ছিল যেটা সাউথ প্যাসিফিক ওশানের সাথে লাগানো ছিল, এবং সেখানে আমি যখন নেমেছি নদীর মধ্যে, যে আসবো, আমি ভাবছি আমি হেঁটে আসবো, কিন্তু আমি দেখছি যে পানি অনেক ডিপ, এবং আমি স্রোতের অন্যদিকে আমি সাঁতার কাটছি, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আরেক দিকে, যেদিকে ওশান, প্যাসিফিক ওশান, সেদিকে। তখন আমি সাঁতার কাটা শুরু করলাম জোরে, কিন্তু বারবার আমার বডি ওইদিকে চলে যাচ্ছে। তখন আমি চিৎকার করে উঠলাম। ওকে, যে আমি ভাবলাম যে আমি আর পারছি না। আই ট্রাইড এ লট। চিৎকার করার সাথে সাথে কোথা থেকে যেন একজন লোক দৌড় দিয়ে চলে আসলো, পানির মধ্যে ঝাঁপ দিল, আমাকে বললো যে ঝাঁপ দিয়ে যে আমাকে পিছনে তুমি ধরো ঘাড়ের মধ্যে। তখন আমি ধরেছি, তখন উনি আমাকে উঠিয়েছে, আমার সকল জামা কাপড় সব ভিজে গেছে। তখন উনি বলেছে, তুমি কি জানো এখানে অনেক মানুষ মারাও যায়, মাঝে মাঝে স্রোতের সাথে চলে যায়। বলছে, আমি নদীর পাশে, আমি সমুদ্রের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছিলাম অন্ধকারের মধ্যে, আমি যখন তোমার চিৎকার শুনেছি আমি ভেবেছি যে এখানে কিছু একটা হয়েছে, সাউন্ডটা এখান থেকে এসেছে। তখন সে দৌড়ে, মানে 2 মিনিটের মধ্যে সে দৌড়ে এসেছে। তারপরে আমি সেখান থেকে বেঁচে গেলাম। সেটা ছিল আমার আরেকটা খুব ভয়ানক। এরপর আমি 2.5 দিন না খেয়ে আফ্রিকার গিনি কোনাক্রির জঙ্গলে আটকা পড়েছি। 2.5 দিন না খাওয়া ছিলাম, কারণ হচ্ছে যখন আমি জঙ্গলে আটকা পড়েছি, গিনি বিসাউ থেকে গিনি কোনাক্রিতে যাচ্ছিলাম, সেখানে মালির বর্ডার কাছাকাছি ছিল। যখন আমাদের সেই ভাঙ্গা গাড়িটা, 70 সালের গাড়ি ওখানে চলে, জিপগুলো, আমার গাড়িটা যখন আমাদের ভেঙে মানে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, কারণ আস্তে আস্তে অনেক পথ, দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছে, কোনো রাস্তা ছিল না ভালো, মাটি কখনো উঁচু, কোথাও নিচু, ম্যানগ্রোভ জঙ্গল, কাদা, এগুলো পার হয়ে আসতে হয়েছে। হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর ড্রাইভার আমাকে বললো যে তুমি যেতে পারবে না, দেখো তোমার একটু ফ্রেঞ্চ লুক, তোমাকে একটু মিক্সড মনে হয়, তোমাকে দেখি কিন্তু রিয়াল কোনো আফ্রিকান মনে হয় না, তো তোমার কিন্তু একটা বিপদ হতে পারে, তুমি এখানে কোথাও আদিবাসী বাসা যদি পাও আশ্রয় নিতে হবে, বাট আমাকে কিছু করবে না। তখন আমি এরকম হাঁটছি জঙ্গলের ভিতর দিয়ে, মাইলের পর মাইল, 3 ঘন্টা। সে আমাকে একা, কারণ তার তো গাড়ি আছে, তার সে গাড়ি ছেড়ে যেতে পারছে, গাড়ি ছেড়ে যেতে পারছে না। তো তারপর আমি এরকম হাঁটলাম, হেঁটে 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 সেই ভোর যখন 6টা বাজলো, তখন আমি দেখতে পেলাম একটা শনের ঘর। তখন আমি দৌড় দিলাম, এবং আস্তে আস্তে, কোনো লাইট ছিল না, কিছুই ছিল না জঙ্গলের ভিতরে, শুধু আকাশের মধ্যে, আকাশে যে তারা এবং চাঁদের আলো, সেটা দেখে দেখে আমি আসলাম জঙ্গলের ভিতর দিয়ে। এরকম দেখে দেখে, কোনো লাইট ছিল না, আমার মোবাইল চার্জ অফ হয়ে গেছে, কারণ অলরেডি 2 ডেজ আমি জার্নি করছি, আমাদের রাস্তায় গাড়ি অনেক জায়গায় থেমে গেছিল। এবং যখন আমি যাচ্ছিলাম জঙ্গলের ভিতর দিয়ে, আমি ফিল করছিলাম আমার কিন্তু ভয় লাগছে না, কিন্তু আমি ফিল করছিলাম যে আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন, যে আসবে পথে আধার নেমে, তাই কিরে তুই রইবি থেমে, বারে বারে জ্বালতে হবে হয়তো বাতি জ্বলবে না, তাই বলে থেমে থাকা চলবে না। এই যে আমার ভেতরে যে একটা উদ্দীপনা ছিল, যে উদ্দীপনা আমাকে কিন্তু ভীত সন্ত্রস্ত করে নাই। এবং আমি দেখছি যে প্রাণীরা আসা যাওয়া করছে আমার সামনে দিয়ে, যে কোনো কিছু কামড় দিতে পারতো আমাকে, কিন্তু আমি নিজেকে ওই মুহূর্তে তাদের ওই নেচার, আমি মনে করেছি নিজেকে যে আমিও একটা নেচার, আমি একজন নেচার, আমি নেচার, আমিও একটা প্রাণ, মানে ওই জায়গার মধ্যে একটা, যে আমার কিছু হবে না, ওই ফিলিংটা আমার ভিতরে কাজ করেছে। এবং আমি ওই চাঁদ তারার আলো দেখতে দেখতে আমি যখন আদিবাসী ওখানে আসলাম, আসার পর একটা কাঠের টুকরো ছিল, আমার ভয়ঙ্কর মানে খিদা লেগেছে, আমি খুবই ক্লান্ত, আমার পিছনে ব্যাকপ্যাক, এবং আমি ওই কাঠের টুকরার মধ্যে এসে আমি জাস্ট শুয়ে পড়েছি।
আমার কাত হয়ে আমার ব্যাকপ্যাকটা দিয়ে। তখন আমার মনে হচ্ছে পানির তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, আমি একটু পানি খাওয়ার জন্য খুব মানে চোখ দিয়ে আমার পানি বের হয়ে আসছে। তখন আমি ওই আদিবাসী দেখলাম যে একটু পরে আদিবাসী মহিলাটা বের হয়ে আসছে। তো বাংলাদেশের লাল সবুজের পতাকা সবসময় আমার হাতের মধ্যে বাঁধা থাকে, তখন আমার গলায় ছিল। আমি সেটা বের করে যখন সে চিৎকার করে উঠলো যে কে আসলো, হ্যাঁ, এবং আমার ফরেনার লোক, তখন আমি তাকে বোঝালাম আকার ইঙ্গিতে যে আমার বাংলাদেশের ফ্ল্যাগ, পিছনে ব্যাকপ্যাক, এটা তখন আমি ট্রাভেল করতে আসছি। আমি এটা যখন আমি বোঝালাম তখন আমি ফিল করলাম এদিকে যে সে আমার ল্যাঙ্গুয়েজ বোঝে না, আমি তার ল্যাঙ্গুয়েজ বুঝি না। এই যে বাট পৃথিবীতে একটা দেয়ার ইজ এ কমন হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সো উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার অ্যান্ড দেন লাইক উই শেয়ার আওয়ার লাইক ফিলিং। এবং তাকে আমি বললাম যে আমাকে একটা হোয়াইট অরেঞ্জ খেতে দাও, তোমার গাছে হোয়াইট অরেঞ্জ দেখা যাচ্ছে। সে তখন বললো যে ঠিক আছে তুমি নাও। ওই একটা অরেঞ্জ আমি খেয়ে আমার ফিল করেছি যে আমার জীবনে খাওয়া মানে শ্রেষ্ঠ সুস্বাদু খাবার আমি খেয়েছি। এবং তখন আমি ফিল করেছি যে এই যে নেচার, এই যে নেচারের মধ্যে মানুষ আছে, দুর্গম জায়গা, কিন্তু যে হিউম্যানিটিটা এটাকে আমি কানেক্ট করতে পেরেছি। সেখানে আমার পানির তৃষ্ণা লেগেছে, সেখান থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটে আমাকে পানি খেতে যেতে হয়েছে, কারণ ওখানে কিছু কিছু জায়গা আছে খুবই দুর্গম, যেখানে একটা জাস্ট প্লাস্টিকের একটা পাইপ এবং উপরে একটা তারের মতো আছে, সেটা দিয়ে টেনে পানি বের করে, তাও ওই বাসা থেকে ওই সনের ঘর থেকে 6 কিলোমিটার পায়ে হাঁটতে হয়েছে পানি খাওয়ার জন্য। এবং আশেপাশে যারা আদিবাসী আসছে ওরা একসাথে এসে ওখানে পানিটা খায়, মানে পানিটা নিয়ে যায় ওখান থেকে। তো দুর্গম জায়গার মধ্যে এবং যেখানে মানুষের কোনো খাবার নেই, এবং খাবার এক ধরনের আলু আছে, তারা আলু খেয়ে থাকে, একটু কাঁচা বাদাম খেয়ে থাকে, ওটাই হচ্ছে হয়তো ওদের খাবার। এবং আমাকে একটু মানে সামান্য একটু কাঁচা বাদাম দিল। এই 2.5 দিন আমি একটা অরেঞ্জ, একটু সামান্য কাঁচা বাদাম খেয়ে আমি লাইফ মানে আমার 2.5 দিন খেয়েছি। তখন আমি ফিল করেছি যে আসলে অনেক সময় কিন্তু খাবার না খেলেও কিন্তু মানুষ হয়তো বেঁচে থাকতে পারে। যে প্রকৃতির যে নির্যাস, মানে পরিবেশ যখন সুন্দর থাকে, আই মিন লাইক র নেচার যখন থাকে, সেখানে ফ্রেশ ওয়েদার থাকে, তখন ওই ফ্রেশ ওয়েদার আমাদেরকে শক্তি দেয়। এবং যেটা আমি অনেক হাই সামিটে যখন গিয়েছি তখন আমি ফিল করেছি। এই জন্য আমি সবসময় বিলিভ করি যে ক্লাইমেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা পরিবেশ বাঁচাতে পারবো, পরিবেশ তখন আমাদের একটু ফ্রেশ ওয়েদার দেবে এবং তখন আমরা অনেক শক্তিশালী হব। এটা আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি ফিল করেছি। আপনার এটা শুনে তো মনে হচ্ছে লিটারালি লাইক আ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল শো আমার চোখের উপরে ভাসছে এরকম একটা অনেক স্টোরি। এবং আমি আলারচা মাউন্টেন থেকে, কিরগিজস্তানের আলারচা মাউন্টেনে যখন গিয়েছি, সেখান থেকে আমি পা পিছলে আমি পড়ে গিয়ে সামিটের কোণা থেকে আমি একটা বুনো একটা গাছ ঝুলে ধরেছিলাম, নিচে পুরো ফাঁকা ছিল, সেখান থেকে আমাকে 2টো টুরিস্ট ছেলে আমাকে বাঁচিয়েছে, যে আমার হাত ধরে টেনে আমি রক্তাক্ত হয়ে গেছি। তারপরে আবার এটা গেল একটা, আরেকটা হচ্ছে গুয়াতেমালা স্ট্রিটে, সেখানে আমাকে ছিনতাইকারী ধরেছে, সব টাকা পয়সা সব নিয়ে যাওয়ার জন্য। তার হাতে আর্মস ছিল এবং ছুরি ছিল, সে পুরো গোল একটা মানে আর্মস ধরে রাখছে আমার বুকের মধ্যে যে সব কিছু দাও। সেই মুহূর্তে আমার পাশে একটা টুরিস্ট ছেলে ছিল, ফেলো টুরিস্ট, রাত্রে তখন 12:30 আমরা খেয়ে জাস্ট ফিরছি, সে আমাকে ধাক্কা দিয়েছে, সে ভেবেছে আমাকে হয়তো গুলি করে দিচ্ছে, এই অবস্থায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি ওখানে যে কাওয়াল স্ট্রিট আছে সেখানে পড়ে গিয়ে আমি প্রচন্ড ব্লিডিং হয়েছে, আমার পায়ে কিন্তু এখনো দাগ আছে, এবং আমার পাকে চিকিৎসা করাতে হয়েছে 3 মাস আমেরিকাতে, এবং আমার হাত ছিলে গেছে, এখানে রক্তাক্ত হয়ে প্রচন্ড ব্লিডিং শুরু হয়েছে। কিন্তু ওই রক্ত নিয়ে আমি আবার দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়ে আমি তাকে হাত উঁচু করেছি, যখন হাত উঁচু করেছি হাত থেকে রক্ত পড়ছে, সে দেখছে, এবং আমি বলেছি যে আমাকে মেরো না, আমি তোমাকে টাকা পয়সা মোবাইল সব দিয়ে দেবো। আমি আমার পকেটে হাত ঢুকাচ্ছি, কিন্তু আমি হাত ঢুকাতে পারছি না আর, যে আমি তাকে পয়সাটা দিব। তখন দেখলাম যে রক্ত যে চুয়ে চুয়ে পড়ছে, আমার মানে জিন্সের প্যান্ট সব লাল হয়ে গেছে। এবং সে তখন তার আমি দেখলাম যে সে ওই ছেলেটা, 2জন ছিল, একজনকে ইশারা দিচ্ছে চলে যাওয়ার জন্য, সে তার আর্মসটা সে ভিতরে ঢুকিয়ে সে অন্যদিকে হাঁটা দিয়েছে। এবং সেই মুহূর্তে আমি ফিল করেছি আমি কোনো থ্রিল মুভির মধ্যে আছি। আমি ওই অবস্থায় দৌড় দিয়েছি যে আমি মনে হচ্ছে যে আমাকে বাঁচতে হবে যে কোনোভাবে হোক। যখন আমি অন্য আরেকটা গলিতে পালিয়ে গেলাম দৌড় দিয়ে, তখন আমি একটা গাছের নিচে বসেছিলাম এবং আমি ফিল করেছি যে গড, আজকে তুমি আমাকে বাঁচিয়েছো, হয়তো আমি এটাই আমার ডেস্টিনি যে আমি হয়তো পৃথিবীতে ভ্রমণ করব এই শান্তির বার্তা নিয়ে, এবং পৃথিবীর মানুষকে আমি এই আমার সুখ দুঃখ কষ্ট বেদনা, যে আমি পৃথিবীতে একটা দেশ থেকে আরেকটা দেশে ভয়ঙ্করভাবে আমি ট্রাভেল করেছি, এবং আমি একটা সাউথ এশিয়ান একটা মেয়ে, একটা মুসলিম মেয়ে, এবং আমার এত স্ট্রাগল আমাকে করতে হয়েছে এই পৃথিবী ভ্রমণ করার জন্য, একটা অ্যাচিভ করার জন্য, আমার স্বপ্নকে অ্যাচিভ করার জন্য, আমার এই জার্নিটাকে মানুষের কাছে আমার প্রার্থনা হিসেবে রেখে যাওয়ার জন্য, আগামী প্রজন্মের জন্য, যে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখো। এটা তখন আমার ভিতরে মানে ফিল করেছে। এবং আমি যখন হস্টেলে ফিরে গিয়েছি, তখন একটা জার্মান একটা ডক্টর মেয়ে ছিল, ট্রাভেলার, সে আমাকে
ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু সেই অবস্থায় কিন্তু আমি থেমে থাকিনি। তার পরের দিনও আমি কিন্তু শহরের ভিতরে ব্যান্ডেজ নিয়ে আমি ট্রাভেল করেছি, যে আমি এখানে থাকলে তো আমি হয়তো আমার আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে। তখন আমি অন্য শহরে চলে গেছি, অ্যান্টিগুয়া। কিন্তু সেখানে যাওয়ার পরে আমি যে হোস্টেলে গিয়েছি, তারা, আমি যখন ঘুমিয়েছিলাম, তারা একটা চিঠি লিখেছে আমাকে, এবং তারা আমাকে বলেছে, তুমি আমাদের দেশে এসেছো, আমরা খুব সরি যে তোমার সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে। এবং আমি তো বেশিরভাগ দেশে বাই রোডে ট্রাভেল করেছিলাম। সেখান থেকে যখন আমি গুয়াতেমালা গিয়েছি, গুয়াতেমালা থেকে যখন নিকারাগুয়া গিয়েছি, নিকারা যাওয়ার পথে বাসে আমি যেহেতু গিয়েছি, বাসে যাওয়ার পথে আমি একটা পা আমি ফেলতে পারছি না। আমার বাস থেকে নামার পরে এক পা দিয়ে জাম্প করে আমি নেমেছি, এবং আমি সেই পা আবার ব্যথার উপরে ব্যথা দিয়েছি। আমি সেরোনিগ্রো, তারপরের দিন সেরোনিগ্রো মাউন্টেন ক্লাইম্ব করেছি, এবং সেখানে শিলাবৃষ্টি হয়েছে। সেই শিলাবৃষ্টির মধ্যে অনেক উঁচু খাড়া পাহাড়, যেটা কয়লার মতো পাহাড়টা, এবং সেখানে কয়লার মতো পাথরগুলো, এবং সেই পাথরের উপর একটা কাঠের টুকরা আছে, যেটাকে বলে হচ্ছে সেই বোটের একটা কাঠের বোট দিয়ে সেখান থেকে ক্লাইম্ব করে বসে তারপরে নেমেছি। এবং সেই শিলাবৃষ্টি যখন পড়েছে, সেই শিলাবৃষ্টির কাঠের একটা টুকরো দিয়ে শিলাবৃষ্টি যেন মাথার মধ্যে না পড়ে একটা পাথরের নিচে লুকিয়েছিলাম। তারপরে হচ্ছে জঙ্গলের মধ্যে আটকা পড়েছি আপনার আরেকটা জায়গায়, উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে যখন গিয়েছি, তখন বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন বাসের গ্লাস ভেঙে ব্যাকপ্যাক মানে বুকের মধ্যে ধরে বৃষ্টির মধ্যে এরকম দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে পানির লাইবেরিয়া থেকে যখন আইভরি কোস্টে যাচ্ছি, হাঁটু পর্যন্ত পানি, মানে কাদা, ম্যানগ্রোভ জঙ্গল। কারণ আমি আফ্রিকার টানা 15 দেশ বাই রোডে ট্রাভেল করেছি, এবং সেখানে অনেক দুর্গম জায়গা দিয়ে যেতে হয়েছে। এবং বর্ডার ইমিগ্রেশনে যারা ছিল, ল্যান্ড বর্ডারে, তারা বলছে, তুমি কিভাবে এসেছো? আমার কাছে পয়সা ছিল না, আমার কাছে খুবই সামান্য পয়সা ছিল। সেই পয়সা দিয়ে এভাবে পায়ে হেঁটে, বাইকে করে নানাভাবে আমাকে যেতে হয়েছে, কষ্ট স্বীকার করে। কিন্তু সব কষ্টের পরেও যখন আমি সাহারা মরুভূমিতে চাঁদের অপূর্ব সুন্দর আলো দেখেছি, মরুভূমির মধ্যে সূর্যোদয় সূর্যাস্ত দেখেছি তাঁবুর মধ্যে থেকে, তখন আমি ফিল করেছি যে আসলে পৃথিবীটা অনেক অপূর্ব সুন্দর। এবং যখন আমি পৃথিবীর সবচেয়ে আদিম ডেজার্ট নামিবিয়ার সেখানে গিয়েছি, পৃথিবীটা অপূর্ব সুন্দর। যখন আমি আইসল্যান্ডের ল্যান্ডমার্নলুগার ভ্যালিতে গেছি, যেখান থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, যেখানে পাথরের কোণে আমি হারিয়ে গিয়েছি, কিন্তু তারপরে যখন ওই অপূর্ব সুন্দর আমি দেখেছি, এবং চাঁদের আলো দেখেছি, জ্যোৎস্নার আলো, রাতের মধ্যে তাঁবুর মধ্যে তাঁবুর চেন খুলে, সেই যে অপূর্ব সুন্দর, সবকিছুই ছিল খুবই অসাধারণ। এবং মানুষ আমাকে পথে পথে হেল্প করেছে। মানুষ আমাকে বলেছে যে যখনই বিপদে পড়েছি, পিছন থেকে কে যেন একজন এসে বলেছে, ক্যান আই হেল্প ইউ? এভাবে নানা ধরনের দুর্ঘটনার মধ্যে, সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। কিন্তু বর্ডার ক্রস করতে না পেরে অনেক আদিবাসীদের সাথে আমাকে থাকতে হয়েছে। মানুষ আমাকে খেতে দিয়েছে। এবং আমি যখন গাম্বিয়াতে আটকা পড়েছি, যে আমি বর্ডার ক্রস করে যেতে পারিনি, রাত হয়ে গেছে, তখন আমি ওই লোকাল পিপলের সাথে ছিলাম। সে মা এসে মধ্যরাতে আমার গায়ের মধ্যে কম্বল দিয়ে গেছে, আমার প্রচন্ড শীত লাগছে। আমি জাস্ট মনে মনে ভাবছিলাম যে আহারে, আমার মা যদি থাকতো, আমার এখন খুব শীত লাগছে। একটু পরে দেখি যে, ওই যে শুধু চিন্তা করেছি, 1 ঘন্টা পরে দেখি যে সেই মা এসে আমাকে গায়ের মধ্যে কম্বল দিয়ে যাচ্ছে। এই যে কানেকশন পৃথিবীতে, যে আমরা we are living in under one sky, we all human are same, above all religion and all culture, ethnicity, everything. আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যত মানুষ আছে, আসলে আমরা সবাই একই। আমাদের পুরো পৃথিবীটা একটা ঘর। I mean, you were talking so beautifully. I mean, if I have to give a visual sense to it, it feels like a girl is actually embracing the Mother Earth, and Mother Earth also receiving her in the same spirit. Thank you. So, I think this discussion is really very interesting, and I really feel that, see, you have explained that a wish, how it is generated to go around. Its seeds were sowed in your own family. Then you went to Sweden. That wish became a dream. Perhaps you made a couple of journeys and gained confidence ki eta hote pare. And then soon that dream becomes your passion, and that passion later became a mission, because then it was not just an adventure sports for you. As you experience the earth and this humanity around, that whole understanding of peace, that whole understanding of how women, how this entire aspect of gender justice, climate justice that you just briefly touched. I think আমরা এটা নিয়ে একটু আরো আলাপ করব, because this requires another round of conversation. So stay tuned. We are coming with the second part of this conversation, in which we'll understand what exactly this travel means to Rajmunappa, and by that means to us, and what exactly the inspirations that we can draw, and what messages that we have, and what we can learn from it. So thank you, and stay tuned, Appa. Thank you so much. Thank you, Oxfam.
you.